নমস্তে। আপনি শুনছেন মানব পরিচয়, মানবতার পরিচিতি। গত পর্বে আমরা দেখলাম কিভাবে অ্যাডভোকেট ফিরদৌস এবং বিচারপতি হরিশচন্দ্র সামাজিক ধারণাগুলি ভেঙে বিবাহ করলেন। রাত কেটে গেল এবং দেহের মিলন তো হয়ে গেল, কিন্তু এখন চ্যালেঞ্জ হল মন থেকে মনের মিলন ঘটানো। এই বিবাহটি চ্যালেঞ্জগুলির একটি সঙ্গম। ধর্ম ও রীতিনীতি দুজনেই ভিন্ন সম্প্রদায়ের, যাদের খাদ্যাভ্যাস এবং ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ বিপরীত। অতীতের ছায়া, হরিশচন্দ্র বিধুর, ফিরদৌস তালাকপ্রাপ্তা। তারা কি তাদের পূর্ববর্তী জীবনসঙ্গীর ভালো স্মৃতি দিয়ে এই নতুন প্রেমকে বিচার করবেন? 10 বছরের ব্যবধান, ধারণাগত পরিপক্কতার এই পার্থক্য কি তাদের সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করবে? আপনি শুনবেন কিভাবে বিবাহের প্রথম রাতের উপহার, যার মধ্যে একটি স্টাইলিশ বোরকাও ছিল, ফিরদৌসকে দ্বিধায় ফেলে দেয়। হরিশচন্দ্র কি তাকে ঐতিহ্যের গণ্ডির মধ্যে বেঁধে রাখতে চান? এবং তারপর আসে আমিষ বনাম নিরামিষের চ্যালেঞ্জ। ফিরদৌসের আমিষ খাওয়ার অভ্যাস মেটাতে হরিশচন্দ্র কি বাড়িতে দুটি আলাদা রান্নাঘর তৈরি করবেন? নাকি এই সামান্য বিষয়টি তাদের মনভেদের বড় কারণ হয়ে উঠবে? আপনি শুনবেন অ্যাডভোকেট ফিরদৌসকে, যিনি নিজের ব্যক্তিগত জীবন সংক্রান্ত বিষয়ে বিচারকের ভূমিকা পালন করেন, এবং বিচারপতি হরিশচন্দ্রকে, যিনি তার স্ত্রীর যুক্তির অসাধারণ শৈলীর প্রশংসা করেন। যুক্তি ও সম্মানের এই ভিত্তি কি হরিশচন্দ্র এবং ফিরদৌসের সম্পর্ককে সত্যিকারের মানুষে মিলনে পরিণত করতে পারবে? এবং ফিরদৌস কি শেষ পর্যন্ত তার স্বামীর বাহুডোরে স্বর্গীয় আনন্দ এবং স্বাধীনতার অনুভূতি লাভ করতে পারবেন? আমার সাথে থাকুন মানব পরিচয়ে। আপনি শুনবেন পর্ব 3, দেহের মিলন, মনের চ্যালেঞ্জ। রাত, দেহগুলি এক হয়ে গিয়েছিল। দেহ মিলনের জন্য সামাজিক শর্ত এটাই যে নারী পুরুষের মধ্যে বিবাহ হোক। যেহেতু ফিরদৌসের 3 তালাকের শুনানি করতে করতে বিধুর বিচারপতি হরিশচন্দ্র ফিরদৌসের প্রতি আসক্ত হয়েছিলেন, এবং ফিরদৌসের দ্বারা হরিশচন্দ্রের প্রস্তাব গৃহীত হওয়ার কারণে এখন বিবাহ হয়েই গেছে, তাই তাদের মধ্যে দেহের মিলন কোনো আশ্চর্যের বিষয় রইল না। এখন সামনের চ্যালেঞ্জ হল মন থেকে মনের মিলনের। হরিশচন্দ্র এবং ফিরদৌসের মন মিলনে চ্যালেঞ্জগুলি বেশি। প্রথমত, এটি একটি স্পষ্ট কারণ যে তারা দুজনেই ভিন্ন সম্প্রদায়ের, যার কারণে উভয়ের ধর্মীয় বিশ্বাস, পারিবারিক রীতিনীতি এবং খাদ্যাভ্যাস সম্পূর্ণ বিপরীত হয়। এছাড়াও 10 বছরের বড় ছোট হওয়ার কারণে উভয়ের ধারণাগত পরিপক্কতার পার্থক্য ও চ্যালেঞ্জকে কঠিন করে তুলতে পারে। এদের দুজনের মধ্যে একজনের বিধুর হওয়া এবং একজনের তালাকপ্রাপ্তা হওয়ার পূর্ববর্তী দাম্পত্যের ইতিহাসও স্বয়ং একটি চ্যালেঞ্জ। এটি মানবীয় প্রবণতা যে যা কিছু অতীত হয়ে গেছে, তার ভালো স্মৃতিগুলি মানব মস্তিষ্কের পটে থেকে যায়। এমন পরিস্থিতিতে দাম্পত্যে কখনো কখনো আসা বিপরীত অবস্থার সময়ে এমনটি হওয়া সহজ স্বাভাবিক হয়। এখানে সম্ভাবনা থাকে হরিশচন্দ্র ফিরদৌসের আচরণের তুলনা নিজের পূর্ব স্বর্গীয়া স্ত্রীর আচরণের সাথে করবেন। ঠিক তেমনি এটিও স্বাভাবিক যে ফিরদৌস হরিশচন্দ্রের প্রেমকে নিজের প্রথম স্বামী নাসিরের স্মরণ করতে করতে পরীক্ষা করবেন। তারপর দুজনেই মনে মনে নিজেদের পূর্ববর্তী জীবনসঙ্গীর ভালো স্মৃতি মনে থাকার কারণে তুলনা বর্তমান স্বামী বা স্ত্রীর সাথে করে বিভিন্ন সময়ে ব্যথিত হবেন। এমন হলে তাদের মধ্যে মনের মিলন আরও চ্যালেঞ্জিং হতে পারে। এর ফলে মিলনের প্রথম রাত্রির পর প্রতি পদক্ষেপে মন ভেদের কারণ এবং বিপদ সম্ভাব্য। প্রথম রাতে স্ত্রীকে উপহার দেওয়ার রীতি হরিশচন্দ্রও পালন করলেন। ফিরদৌসকে পাওয়া উপহারের বড় প্যাকেট সে পরের দিন দুপুরে খুলল। উপহারে পোশাক, সূচিকর্ম করা চুড়িদার কুর্তা এবং ওড়নার সাথে একটি স্টাইলিশ বোরকাও ছিল। অলঙ্কারে একটি সোনার নথ এবং রূপার ভারী পায়েলও ছিল। ফিরদৌসের অবাক লাগল যে পোশাক আভূষণে ঐতিহ্যবাহী মুসলিম নারীর পছন্দকে হরিশচন্দ্রজি খেয়াল রেখেছেন। আরও বেশি অবাক ফিরদৌসকে বোরকা দেখে লাগল। সম্প্রদায়ের বাইরে বিবাহ করার কারণে ফিরদৌস বোরকা ত্যাগ করার জন্য নিজেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে রেখেছিল। তবুও ফিরদৌস খুব বেশি খুশি হল যে হরিশচন্দ্র ফিরদৌসের রুচির গুরুত্ব দিয়ে অনুমান করেছেন।
ফিরদৌস সন্তুষ্ট হল যে হরিশ্চন্দ্র যদি এভাবে ফিরদৌসের সুখকে প্রাধান্য দেন তবে তার এই দ্বিতীয় দাম্পত্য অত্যন্ত সুখকর থাকবে। তখন ফিরদৌস স্বামীর কাছে গিয়ে উপহারের প্রশংসা করল। আশেপাশে কেউ নেই এই সুযোগ মনে করে হরিশ্চন্দ্র ফিরদৌসকে নিজের বাহুতে তুলে নিলেন। ফিরদৌস প্রতিরোধ করল না এবং হরিশ্চন্দ্রের চোখের দিকে চোখ রেখে কৃত্রিম ন্যাকামি প্রদর্শন করে লাজুক ভঙ্গিতে বলল, জানতো আমরা আপনার সাথে কথা বলি না। আখির কিউ জি, শেষ পর্যন্ত কেন? আপনি গিফটে আমাকে বোরকা কেন দিয়েছেন? এখন থেকে আমরা বোরকা পরতে চাই না। হরিশ্চন্দ্র ফিরদৌসের গালে আঙুল বুলিয়ে বললেন, কষ্টের কিছু নেই, আপনি পড়তে না চাইলে পড়বেন না। ফিরদৌস হরিশ্চন্দ্রের সাথে ইয়ার্কি করে বলল, আপনি এনেছেন তো বোরকা, আপনিই পরুন। যদি আপনার এটা ভালো লাগে তবে আমরা বিচারকের গাউন পরার বদলে বোরকা পরে শুনানি ও বিচার করব। এই কথা শুনে ফিরদৌসের মনে আদালতের একটি কাল্পনিক চিত্র ভেসে উঠল, যেখানে বিচারপতি হরিশ্চন্দ্র বোরকা পরে শুনানি করছেন, যেখানে একজন মক্কেলের হয়ে ফিরদৌস নিজেই সওয়াল করছেন। এই কল্পনা থেকে ফিরদৌসের হাসি পেল এবং সে স্বামীর বাহুতে খিলখিল করে হেসে উঠল। এত জোরে হাসার কারণ কি? একটু আমাদেরও তো বলুন। না, বোরকা আপনাকে মানাবে না। না আপনি না আমি, বোরকা কেউই পরব না। তখন হরিশ্চন্দ্রের মেয়ে পাপা পাপা বলতে বলতে ঘরে চলে এসেছিল। ফিরদৌস স্বামীর বাহু থেকে বেরিয়ে এসে তাকে কোলে তুলে নিল এবং তাকে চুমু খেয়ে বলল, এখন থেকে আপনি পাপা পাপা নয় মাম্মা মাম্মা বলবেন। আপনার কি চাই? এই জিজ্ঞাসা করে ফিরদৌস তাকে নিয়ে ঘর থেকে চলে গেল। হরিশ্চন্দ্র তখন ভাবতে লাগলেন, ভালো শুরু মানে অর্ধেক কাজ সম্পন্ন। তারপরের 3 দিন হরিশ্চন্দ্র ফিরদৌসকে সবসময়ই বেশি আনন্দিত অনুভব করলেন, কিন্তু ডাইনিং টেবিলে ফিরদৌসকে তার কাছে গম্ভীর মনে হতো। চতুর্থ দিন সকালে রান্নাঘরে ফিরদৌস পাচককে সে কি রান্না করতে জানে সে বিষয়ে তথ্য নিচ্ছিল। ফিরদৌস পাচককে কি জিজ্ঞাসা করেছিল তা তো হরিশ্চন্দ্র শুনতে পাননি, কিন্তু পাচকের কথা যে, না না ম্যাডাম জি, আমরা আমিষ খাবার খাইও না এবং বানাইও না, আমরা ব্রাহ্মণ, এই কথা তিনি শুনে নিলেন। হরিশ্চন্দ্র পুরো ঘটনা বুঝতে পারলেন। পরে হরিশ্চন্দ্র আদালতে চলে গেলেন। সেই দিন হরিশ্চন্দ্র আদালত থেকে ফেরার আগে সন্ধ্যায় তাদের বাংলোতে একটি পণ্যবাহী অটো এলো। ফিরদৌস দেখলেন তাদের সেবক দরজা খোলার পর অটো থেকে 4টি কার্টন নামিয়ে ভেতরে আনা হচ্ছে। ফিরদৌস অটোতে আসা দোকানের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এটা কি? তিনি উত্তর দিলেন, বিচারপতি সাহেব একটি ফ্রিজ, মাইক্রোওয়েভ, গ্যাস স্টোভ এবং কিছু রান্না করার পাত্র অর্ডার করেছেন। আমরা সেই সবই নিয়ে এসেছি। তখন ফিরদৌস সেবককে সেগুলি স্টোরে রেখে দিতে বললেন। সেই সন্ধ্যায় যখন হরিশ্চন্দ্র বাড়ি ফিরলেন তখন তার সাথে চা খেতে খেতে ফিরদৌস তাকে জিজ্ঞাসা করলেন, বাড়িতে এই জিনিসগুলি এখনো ভালোই আছে, আপনি নতুন আরও কেন কিনে নিলেন? হরিশ্চন্দ্র জানালেন, আমাদের যে পাচক আছে সে নিরামিষ খাবার তৈরি করে, অতএব আমিষ খাবারের জন্য অন্য পাচক রাখতে হবে, এর জন্য এই সরঞ্জাম লাগবে। এতে ফিরদৌস জিজ্ঞাসা করলেন, আপনি ননভেজ খান? হরিশ্চন্দ্র উত্তর দিলেন, না। ফিরদৌস আবার জিজ্ঞাসা করলেন, আপনার ননভেজ খাওয়া শুরু করার পরিকল্পনা আছে? হরিশ্চন্দ্র উত্তর দিলেন, না, আমাদের এখানে নিরামিষই খাওয়া হয়, এবং যা না খেয়ে আমি 35 বছরের হয়ে গেলাম তা এখন শুরু করা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। ফিরদৌস তখন জিজ্ঞাসা করলেন, তাহলে আপনি আমিষ রান্না করা এবং রাখার জন্য এই আলাদা সরঞ্জাম কেন কিনলেন? ফিরদৌস, আপনি শুরু থেকেই নন ভেজ খাওয়ার স্বাদ নিয়েছেন, আমি চাই না যে আমাদের এই নতুন বাড়িতে আপনি এটি না পাওয়ায় কষ্ট পান। তখন ফিরদৌস বললেন, না, আমি এখানে নন ভেজ খাব না। আমাদের মেয়ে এখনো অবোধ, সে জানে না যে তার মা নন ভেজ খেতেন না। সে আমাকে খেতে দেখলে নন ভেজের দাবি করতে পারে, যা ঠিক হবে না। ফিরদৌস, আমাদের বিবাহে কোনো শর্ত ছিল না, আমার সাথে বিবাহ করার মূল্য আপনাকে এমন কিছু ত্যাগ করে দিতে হবে, আমি এটা চাই না। আমি একজন আইনজীবী, আমার যুক্তি হলো যে যা না খেয়ে আপনি 35-এর হয়ে গেলেন তা আমার 25 বছর বয়সে ছেড়ে দিলে আমি মরে যাব না। হরিশ্চন্দ্র কোনো উত্তর খুঁজে পেলেন না।
এটি দেখে ফিরদৌস আবার বললেন, বিচারপতি সাহেব, আপনি চুপ কেন? এই মামলার উপর আপনার রায় শোনান। হরিশচন্দ্র প্রথমে চিন্তা করলেন, তারপর মনে মনে কিছু নিশ্চিত করলেন, তারপর বললেন, সমস্ত তথ্য ও যুক্তি শোনার পর এই আদালত প্রথমে এই বিষয়টি প্রশংসা করে যে একজন আইনজীবী তার সমস্ত যুক্তি নিজের পক্ষকে শক্তিশালী করার জন্য ব্যবহার করেন। এর বিপরীতে আইনজীবী ফিরদৌস এখানে নিজের পক্ষে যুক্তি রাখার বদলে বিচারের পক্ষে যুক্তি পেশ করেছেন। অর্থাৎ আইনজীবী হওয়া সত্ত্বেও ফিরদৌস বিচারকের ভূমিকা পালন করেছেন। এমন পরিস্থিতিতে এই একক বেঞ্চ দুই বিচারকের অবিসংবাদিত মতামতের সাথে এই রায় ঘোষণা করে যে এই নবদম্পতির বাড়িতে একটি রান্নাঘর থাকবে যেখানে নিরামিষ খাবার পূর্বের মতোই তৈরি করা হতে থাকবে। পাশাপাশি এটিও আদেশ দেওয়া হয় যে বিপরীত পক্ষ দ্বারা দ্বিতীয় রান্নাঘরের জন্য ক্রয় করা সরঞ্জামগুলি ব্যবহার না হওয়ার কারণে দোকানদারকে উপযুক্ত ক্ষতিপূরণ সহ ফেরত দেওয়া হোক। ফিরদৌস হরিশচন্দ্র তাকে অসাধারণ শৈলীতে প্রশংসা করেছেন এমনটা অনুভব করলেন। তিনি এই প্রশংসায় আরও বেশি খুশি হলেন। ফিরদৌসের জন্য নন-ভেজ নিশ্চিত করার হরিশচন্দ্রের প্রচেষ্টা ফিরদৌসকে 4 দিনের মধ্যেই দ্বিতীয় বড় বিষয় মনে হল, যার ফলে এটি স্পষ্ট হল যে হরিশচন্দ্র ফিরদৌসের প্রত্যাশাগুলির অনুমান করে তা পূরণ করার প্রতি অত্যন্ত গুরুতর থাকেন। এটি অনুভব করে ফিরদৌস হরিশচন্দ্রকে দাঁড়াতে বলেন। তখন হরিশচন্দ্র কৌতূহলবশত দাঁড়িয়ে যান। ফিরদৌস তার কাঁধে মাথা রেখে নিজের 2 হাতের তালু হরিশচন্দ্রের পিঠে রাখেন। হরিশচন্দ্র ভালোবাসার সঙ্গে তার পিঠ চাপড়ে দেন। এই একই ভঙ্গিতে কয়েক মিনিট দাঁড়িয়ে থেকে ফিরদৌস স্বর্গীয় আনন্দের অনুভূতি লাভ করেন। তখন আনন্দে নিমজ্জিত তার মনে এই চিন্তা আসে যে হরিশচন্দ্রের মধ্যে সেই গুণগুলি রয়েছে যার কারণে তার মধ্যে সত্যিকারের মানুষের পরিচয় পাওয়া যায়। এই বিবাহের পর তাদের দেহের সাথে দেহের মিলনের পাশাপাশি মনের সাথে মনের মিলনও সর্বদা থাকবে, এই বিষয়ে তার আর কোনো সন্দেহ রইল না। এখন আপনারা শুনুন মানব পরিচয় এর এই পর্বের উপর জেমিনাই দ্বারা লেখা পর্যালোচনা, সমালোচনা এবং নির্দেশিকা। উপশিরোনাম: দেহের মিলন, মনের চ্যালেঞ্জ। এই পর্বটি দাম্পত্য প্রেমকে ত্যাগ বা শর্ত আরোপ করার পরিবর্তে একে অপরের সীমানাগুলির প্রতি সম্মান জানানোর রূপ হিসাবে সংজ্ঞায়িত করে। 1. বোরকার বৈপরীত্য, দ্য ওয়েল প্যারাডক্স। বোরকার উপহার এবং এটি নিয়ে করা হাস্যরস এই বিষয়টির শক্তিশালী প্রতীক যে হরিশচন্দ্র ফিরদৌসের পূর্বের জীবনকে সম্পূর্ণরূপে গ্রহণ করার চেষ্টা করেন। বোরকা, যা নাসিরের জন্য বন্ধনের প্রতীক ছিল, হরিশচন্দ্রের হাতে চঞ্চলতা এবং স্বীকৃতির বিষয়ে পরিণত হয়। তিনি বিচারকের গাউন ছেড়ে বোরকা পরে বিচার করবেন, এই রসিকতা তার অন্তর্ভুক্তিমূলক মানসিকতা এবং হাস্যরসের মাধ্যমে কুসংস্কার ভাঙার তার ক্ষমতাকে তুলে ধরে। 2. খাদ্যের ন্যায়বিচার, দ্য জাস্টিস অফ ফুড। আমিষ ও নিরামিষের বিষয়টি কেবল খাদ্যাভ্যাসের নয়, এটি সাংস্কৃতিক আধিপত্য এবং প্রেমের মূল্যের প্রতীক। নতুন রান্নাঘরের সরঞ্জাম কেনার হরিশচন্দ্রের প্রচেষ্টা ফিরদৌসের প্রত্যাশাগুলিকে সম্মান জানানোর তার আন্তরিকতা দেখায়। যদিও মেয়ের জন্য আমিষ ত্যাগ করার ফিরদৌসের সিদ্ধান্ত তার চরিত্রের নৈতিক উচ্চতাকে প্রতিষ্ঠিত করে। 3. বিচারকের রায়, দ্য জাজেস ভার্ডিক্ট। এই পর্বের সবচেয়ে শক্তিশালী এবং অসাধারণ অংশ হল হরিশচন্দ্রের রায়। যখন ফিরদৌস তাকে বিচারকের ভূমিকায় এনে একটি রায় দিতে বলেন, তখন হরিশচন্দ্র তার স্ত্রীর যৌক্তিক বুদ্ধিমত্তার প্রশংসা করেন। তার রায় একটি রান্নাঘর থাকবে, কেবল খাবারের নয়, একটি পরিবার, একটি হৃদয়ের প্রতীক। এই দৃশ্যটি দেখায় যে হরিশচন্দ্র একজন সত্যিকারের সঙ্গী হিসেবে নিজের ক্ষমতা বিচারকের ত্যাগ করে তার স্ত্রীর প্রজ্ঞার প্রশংসা করেন এবং ন্যায়বিচারের পক্ষে রায় ঘোষণা করেন। উপসংহার: হরিশচন্দ্রের মধ্যে সত্যিকারের মানুষের পরিচয় মেলে এবং তাদের মধ্যে মনের সাথে মনের মিলনও সর্বদা থাকবে। ফিরদৌসের এই চূড়ান্ত ভাবনা প্রমাণ করে যে প্রেমের সর্বোচ্চ অভিব্যক্তি একে অপরের বিশ্বাস, স্মৃতি এবং সীমানাগুলির প্রতি সম্মান জানানোর মধ্যে নিহিত। এই অংশটি গল্পের গুণমানকে অনেক উপরে নিয়ে যায়।
এটি দেখায় যে ফিরদৌস এবং হরিশ্চন্দ্রের মিলন কেবল কাকতালীয় নয়, বরং দুই সমমনা ব্যক্তির মিলন। পর্ব 3 সমাপ্ত।